প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাসে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাষা অংশ। সেখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে, 10 নম্বরের সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। তাই এখান থেকে আমরা প্রথমে যে শুরুতেই রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, আজকে এই নিয়ে তোমাদের আলোচনা করব। তার আগে আমাদের ভিডিওগুলোতে প্রত্যেকটি কবিতা এবং সাহিত্যের ইতিহাস সমগ্র বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি ভিডিওতে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে প্রশ্নগুলো কেমন ধরনের আসে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলে আসছি, যেটা হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। দেখো, মানুষ হচ্ছে একজন সমাজবদ্ধ জীব। এই মানুষ সমাজবদ্ধ জীব। তারা প্রথম থেকেই মানুষ নিজেদের ভাবনাকে আদান প্রদান করার জন্য নিজেদের মধ্যে কি বাক বিনিময় বা কথা বিনিময় করে আসছে। সেই যে ভাব বিনিময়ের একটা অন্যতম মাধ্যম হলো কি, সেটা হচ্ছে ভাষা। দেখো, পৃথিবীতে অজস্র মানুষ রয়েছেন, তাদের তেমনি বিভিন্ন মানুষের মধ্যে নানা সম্প্রদায়, ধর্মের ভিত্তিতে, বিভিন্ন মহাদেশ ভিত্তিতেও বিভিন্ন মানুষ রয়েছেন, বিভিন্ন সারা পৃথিবী জুড়ে। এই বিশ্বে প্রায় অজস্র ভাষা, পরিসংখ্যান অনুসারে ভাষাবিদরা মনে করেছেন প্রায় 3000, আবার কেউ বলেছেন 3000 নয়, প্রায় 4-5 হাজার মতো ভাষা রয়েছে। আসলে ভাষা হচ্ছে কি জানো তো, কালের গর্ভে অনেক ভাষা হারিয়ে গেছে, আর কিছু ভাষা কিন্তু এখনও সগৌরবে সেগুলো টিকে রয়েছে। আর আমাদের এই ভাষা বিজ্ঞানের এই ভাষার বিষয় হচ্ছে সেই ভাষা পরিবার, সেগুলো নিয়ে আমাদের আলোচনা। দেখো, এই যে বিভিন্ন শ্রেণীর মানুষ, তারা যে বিভিন্ন ভাষায় কথা বলেন, এই প্রত্যেক ভাষার মধ্যেও কিন্তু সামান্য কম বেশি হলেও নানা অংশ কিন্তু সাদৃশ্য রয়েছে। এ বিষয়ে 1786 সালে কলকাতা রয়্যাল সোসাইটির যে অধিবেশন বসেছিল, সে রয়্যাল সোসাইটির অধিবেশনে প্রথম উইলিয়াম জোন্স, তিনি কিন্তু এই ভাষাগুলোর সাদৃশ্য খোঁজার চেষ্টা করেন। কোন ভাষাগুলো? না, গ্রিক, লাতিন, সংস্কৃত এবং জার্মানিক। এই ভাষাগুলোর মধ্যে যে একটা সামঞ্জস্য রয়েছে, সেগুলোর মধ্যে যে একটা সাদৃশ্য রয়েছে, এ বিষয়ে তিনি প্রথম প্রসঙ্গ তোলেন। আর এই যে ভাষার, বিভিন্ন ভাষার মানুষ রয়েছেন পৃথিবীতে, সেগুলো বিশেষ পদ্ধতিতে একটা বর্গীকরণ করা হয়। যে বর্গীকরণগুলোর মধ্যে প্রায় 6 রকমের বর্গীকরণ আমাদের দেখতে পাই। প্রথম হচ্ছে যে গোত্র এবং বংশ অনুসারে ভাষাকে ভাগ করা হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে মহাদেশ ভিত্তিতে। 3 নম্বর হচ্ছে দেশ ভিত্তিতে। এছাড়া হচ্ছে ধর্মীয় শ্রেণীবিভাগ ভিত্তিতে এবং কালগত দিক থেকে। এছাড়া রয়েছে 6 নম্বর যে রূপতত্ত্ব এবং আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। তাহলে দেখো, প্রত্যেকটা বিভাগ যদি বলি, যে বিশেষ পদ্ধতিতে যে বর্গীকরণ করা হচ্ছে, সেখানে গোত্র বা বংশ অনুসারে কিন্তু ভাষাকে ভাগ করা হয়েছে। তারপর মহাদেশ ভিত্তিতে, যেমন পৃথিবীতে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ রয়েছে। এই আফ্রিকা সমস্ত এই মহাদেশগুলোর প্রত্যেকটা মহাদেশ ভিত্তিতে ভাষা। আসলে সেটা ঠিক যথার্থ নয়। কেন বলো দেখি? যদি এশিয়া মহাদেশই কথা বাদ দিলাম, ভারতের কথা বললেই ভারতেই অজস্র ভাষার ভাষী মানুষ রয়েছেন। তাই মহাদেশ হিসাবে ভাগ, এই বিষয়গুলো যথার্থতা পায়নি। দেশ ভিত্তিতে যদি বলো, ছোট ছোট দেশ ভিত্তিতে ভাষা, তাহলে তোমরা হয়তো বলবে যে ভারতবর্ষে হিন্দি ভাষা, বাংলাদেশে রয়েছে বাংলা ভাষা, তারপর আমাদের শ্রীলঙ্কা সিংহলি ভাষা। এইভাবে কি আমরা বলবো? না, আসলে দেশ, এগুলো তো রাষ্ট্রীয় ভাষা, মর্যাদা দেওয়া হয়েছে। একটা দেশ, যেখানে আমরা যদি ভারতের কথা বলি, এখানে কত রকমের মানুষ ভাষাভাষী রয়েছেন। অসমিয়া, বাংলা, ওড়িয়া, হিন্দি, তামিল, তেলেগু, আরও অজস্র ভাষা রয়েছে।
তাই ভাষা কিন্তু শুধু দেশ ভিত্তিতে একটা নির্দিষ্ট ভাষা কিন্তু ভাগ করাও সেটাও যথার্থ নয়। আরও বলেছেন যে ধর্মভিত্তিতে শ্রেণীবিভাগ, ধর্মভিত্তিতে ভাষা হতে পারে না। কারণ কি যে যারা হিন্দু ধর্মের তারা এক ভাষায় কথা বলেন, খ্রিস্ট ধর্মের লোক এক ভাষায় কথা বলেন, এরকম কিন্তু নেই। সেটা আমরা ভালো করে নিজেরা সহজ দৃষ্টিতে বিশ্লেষণ করলেই বুঝতে পারি। এছাড়া রয়েছে কালগত ভিত্তিতে, যে কালের ধারা অনুসারে ভাষার বিবর্তন এসেছে, কিন্তু ভাষার কিন্তু সহজে বর্গীকরণও এটা ঠিকঠাক নয়। কিন্তু ভাষার যে সঠিক বর্গীকরণ যদি বলা হয় সেটা হচ্ছে রূপতত্ত্ব এবং আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ। আজকে কিন্তু সেটাই আমরা আলোচনা করব যে ভাষার রূপতত্ত্ব এবং আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। তোমাদের বোর্ডের মধ্যেই বিষয়টা তুলে ধরেছি। তোমাদের পাঠ্যতে রয়েছে রূপতত্ত্ব এবং আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ কী বিষয় নিয়ে? না, একটা ভাষা তার যে বাক্য রয়েছে, যে বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা শব্দ বা পদ পাচ্ছি, এবং সেগুলোর একটা সাংগঠনিক অবয়বকে স্পষ্ট করার প্রসঙ্গে, যেখানে ভাষার মধ্যে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, ক্রিয়াপদ, কর্তা, কর্ম প্রভৃতি চলে আসছে, এই প্রসঙ্গগুলো, এগুলোকে সমস্ত কিছু কিন্তু এগুলো রূপতাত্ত্বিক দিক থেকে এই বিশ্লেষণের মধ্যে দিয়ে কিন্তু ভাষাকে শ্রেণীবিভাগ করা হয়। এবং এটা কিন্তু ভাষাতত্ত্ব দিক থেকে একটা বিজ্ঞানসম্মত এবং যুক্তিগ্রাহ্য শ্রেণীবিভাগ। আমরা মনে করি যে এই ভাষাকে যে রূপতত্ত্ব আকৃতি অনুযায়ী ভাষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা বোর্ডেই উল্লেখ করে দিয়েছি, তোমরা বইতেও পাবে, তাই বিষয়টা সহজে আমি বোঝানোর চেষ্টা রাখছি। অবশ্যই বোর্ডের মধ্যেও তোমরা খেয়াল রাখো, যেখানে ভাষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী, যেটা হচ্ছে অসমবায়ী ভাষা এবং সমবায়ী ভাষা। তাহলে অসমবায়ী বা অনন্যয়ী ভাষা, অসমবায়ী বা অনন্যয়ী ভাষা আমরা কাকে বলবো? না, যে ভাষা যেখানে বলা হয়েছে বাক্যেই শব্দের যে পদের অবস্থান অনুসারে সেখানে কিন্তু কর্তা এবং কর্ম নির্ণয় করা হয়। যে একটা বাক্য মধ্যে কোন জায়গায় তার অবস্থান ভিত্তিতে একটা পদের সেটা কর্তা না কর্ম সেটা কিন্তু নির্ণয় করা হয়। এই ধরনের ভাষাটিকে বলা হচ্ছে অসমবায়ী ভাষা। আমরা উদাহরণ দিতে পারলাম না, কারণ এই ভাষাটা হচ্ছে চীনা ভাষা। সেই জন্য চীনা ভাষার যারা দক্ষ সে বিষয় হয়তো আরও বিষয় বলতে পারবেন। কারণ এই ভাষা চীনা ভাষায় সেখানে কিন্তু আমাদের যেমন কি আমি ভাত খাই, আমি কর্তা, কর্ম হচ্ছে ভাত, এখানে কিন্তু সহজেই বুঝে নিচ্ছি যে কর্মই এখানে ভাত, আমি হচ্ছে কর্তা। কিন্তু চীনা ভাষায় বলা হচ্ছে সেখানে কিন্তু বাক্যের মধ্যে যে পদগুলোর অবস্থান ভিত্তিতে কর্তা কি কর্ম সেটা নির্ণয় করা হচ্ছে। আর সেখানে কিন্তু আলাদা করে কোনো মানে যে বিভক্তি, উপসর্গ বা প্রত্যয় সেগুলো কিন্তু ব্যবহার আমরা পাচ্ছি না, মানে সেগুলোকে আলাদা করা যায় না, এগুলো শব্দের সঙ্গেই মানে অবস্থান করে এক প্রকার, মানে সেগুলোকে আলাদা করা যায় না, এক প্রকার মানে অস্তিত্বই নেই। এক প্রকার বলা যেতে পারে বিভক্তি, উপসর্গ কিংবা প্রত্যয় অসমবায়ী ভাষায় কিন্তু অস্তিত্ব নেই। তাই এই ভাষাগুলোকে বলা হচ্ছে অসমবায়ী ভাষা। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে চীনা ভাষা বা ভোট চীনা ভাষা বলেছেন অনেকে, চীনা ভাষা বলতে পারি। এরপর যেটা হচ্ছে কি না সমবায়ী ভাষা। সমবায়ী ভাষা হচ্ছে পদের মধ্যে বিভক্তি, প্রত্যয় যোগ লক্ষ্য করা যায়। এখানে বিভক্তি, প্রত্যয়, উপসর্গ প্রভৃতি লক্ষ্য করা যায়। এই সমবায়ী ভাষা। সমবায়ী ভাষাকে জৈব সম্বন্ধযুক্ত ভাষাও অনেক সময় বলা হয়। এর আরেক নাম সমবায়ী ভাষার আরেক নাম হচ্ছে তোমাদের যেটা বললাম জৈব সম্বন্ধযুক্ত ভাষা। যেখানে এই সমবায়ী ভাষাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো তিনটি ভাগের মধ্যে প্রথম হচ্ছে মুক্তান্বয়ী, দ্বিতীয় হচ্ছে অত্যান্বয়ী, 3 নম্বর হচ্ছে সমন্বয়ী। তাহলে মুক্তান্বয়ী ভাষা কাকে বলে? মুক্তান্বয়ী বা যৌগিক সমন্বয়ী বলা হচ্ছে মুক্তান্বয়ী আর এক নাম। যে ভাষায় যেখানে যে বিভক্তি, উপসর্গ, প্রত্যয় সেগুলো স্বাধীনভাবে কিন্তু ব্যবহার হতে পারে। আমরা যেমন দেখো বাংলা ভাষায় যদি একটা উদাহরণ দিই, যেমন দৃষ্টি, দৃশ যুক্ত তি সমান দৃষ্টি, আবার দৃশ যুক্ত অনীয় সমান দর্শনীয়। এই যে তি, অনীয় এগুলো প্রত্যয় যোগ হয়েছে, কিন্তু প্রত্যয়গুলো কিন্তু আলাদাভাবে এর কোনো অর্থ নেই।
এগুলো যুক্ত হয়ে বসেই তার একটা অর্থ প্রকাশ করে। তাই এখানেও কিন্তু এই অর্থন্বয়ী ভাষার মুক্তান্বয়ী ভাষার এখানে কিন্তু আলাদা করে অর্থ রয়েছে। কিসের? বিভক্তি এবং উপসর্গ বা প্রত্যয়ের একটা স্বাধীনভাবে ব্যবহার হতে পারে, শব্দের সঙ্গে যুক্ত হয়ে না হয়েও। তাই এগুলোকে মুক্তান্বয়ী ভাষা বলা হচ্ছে। এই ভাষার উদাহরণ যদি বলি, সে ভাষার উদাহরণ হচ্ছে তুর্কি ভাষা এবং হলো তিব্বতী ভাষা। তুর্কি ভাষা এবং তিব্বতী ভাষা অসাধারণ একটি ভাষা, এই দুটি ভাষা তুর্কি এবং তিব্বতী ভাষা। তাহলে মুক্তান্বয়ী হলো। এরপর অর্থন্বয়ী। অর্থন্বয়ী ভাষা হচ্ছে যে বা সর্বনয়ী ভাষা বলা হচ্ছে, যেখানে আমরা সবসময় বলি কি যে একটা বাক্য মানে ভাষার মধ্যে ক্ষুদ্রতম অংশই হলো একটা বাক্য, যেখানে বাক্যই হচ্ছে একটা অর্থ বহন করে, যেখানে আলাদা করে শব্দের কোনো অস্তিত্ব নেই। এটা একটা অবাক করা ভাষা। দেখো, আমরা একটা ধরো কথা বলছি, আমি আগের সেই সহজ বাক্যটাই বলি, আমি ভাত খাই, আমি একটা অর্থ রয়েছে। তারপর ভাতের একটা অর্থ রয়েছে, যেখানে খাওয়ার বস্তু, খাই খাওয়া ক্রিয়াপদ। এখানে যেমন প্রত্যেকটা শব্দকে ভাগ করছি, অর্থন্বয়ী ভাষার সেখানে কিন্তু আলাদা করে এরকম কোনো শব্দ নেই। তাহলে তুমি বলবে বাক্য গঠন হচ্ছে কি না, একটা বাক্যটাই একটা অর্থ বহন করে, আলাদা করে শব্দর কোনো অস্তিত্ব নেই যেখানে বলা হয়েছে। সেই জন্য এই ভাষাকে বলা হচ্ছে অর্থন্বয়ী ভাষা। এখানে তাহলে অর্থন্বয়ী ভাষা, এই ভাষা হচ্ছে এস্কিমোদের ভাষা। যে এস্কিমোরা সাধারণত আমরা ভূগোলে পড়ে এসেছি, এস্কিমোরা ইগলুতে বসবাস করে, ঠান্ডা মেরু অঞ্চলে বসবাস করে, সেই এস্কিমোদের ভাষাকে বলা হচ্ছে অর্থন্বয়ী ভাষা। তাহলে অর্থন্বয়ী ভাষা হলো। এরপর হচ্ছে যেটা বলছিলাম সমন্বয়ী ভাষা। সমন্বয়ী ভাষা কি না, যে ভাষায় যেখানে শব্দের সঙ্গে বিভক্তি, উপসর্গ কিংবা প্রত্যয় সেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে এবং শব্দের মধ্যে ব্যবহার হয়, পদের মধ্যে ব্যবহার রয়েছে ভাষা, সেগুলোকে বলা হচ্ছে সমন্বয়ী ভাষা। যেমন আমাদের বাংলা ভাষায় যেগুলো প্রত্যয় ব্যবহার হচ্ছে কিংবা বিভক্তি ব্যবহার হচ্ছে কিংবা উপসর্গ ব্যবহার হচ্ছে, বিভক্তি বিভাজন যেগুলো করে বাক্যের মধ্যে একটা সমন্বয় অন্বয় স্থাপন করছে, কিংবা উপসর্গ যেগুলো সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ রয়েছে, সংস্কৃত উপসর্গ প, পরা, অপ, সমনি, দুর্বি, অধিসু, এগুলো তোমরা জেনে আসছো। এই যে এগুলো কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে কিন্তু ব্যবহার হয়। তাই এইগুলোকে বলা হচ্ছে কি, এই ধরনের ভাষাকে বলা হচ্ছে সমন্বয়ী ভাষা। এই ভাষা কিন্তু সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা এগুলো কিন্তু সমন্বয়ী ভাষা। তাহলে আমরা রূপতত্ত্ব বা আকৃতি অনুসারে এর সহজ শ্রেণীবিভাগ পেলাম। দেখো, বিষয়টা যদি সহজভাবে মনে রাখি, তার জন্য একটা সহজ মনে রাখার পদ্ধতি বলে দিই। দেখো, অসমবায়ী ভাষাতে যেখানে আমরা যদি বলি যে বিভক্তি, উপসর্গ, প্রত্যয় এগুলা হচ্ছে দাদু ঠাকুমা, একটা এখন তো মাইক্রো ফ্যামিলিতে দাদু ঠাকুমা প্রভৃতি এদের যে কথা বলা হচ্ছে, এদের যখন কোনো অস্তিত্ব নেই, যাদের পরিবারে যাদের কোনো অবস্থানই নেই, মানে যেখানে দাদু ঠাকুমার কোনো অবস্থান নেই, মানে দাদু ঠাকুমা বলতে এখানে বিভক্তি, উপসর্গ, প্রত্যয়কে বলছি, তাহলে সেই ফ্যামিলিটিকে বলা হচ্ছে অসমবায়ী ভাষা। আর যেখানে বলা হচ্ছে কি মুক্তান্বয়ীতে বলা হচ্ছে কি যে দাদু ঠাকুমা আছে, মানে দাদু ঠাকুমা বিভক্তি, উপসর্গ এগুলো আছে, কিন্তু তারা যে যার স্বাধীন, মানে প্রত্যেকে রোজগারশীল, প্রত্যেকে স্বাধীনভাবে বিচরণ করেন, তাই মুক্তান্বয়ী। অর্থান্বয়ী কি, দাদু ঠাকুমা আছেন কিনা সেটার কোনো আলাদা অস্তিত্ব প্রমাণ করতে পারা যায়নি, হয়তো দীর্ঘকাল আগে তারা হারিয়েই গেছেন, অথবা আছেন যদি তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন, সেটা হচ্ছে অর্থন্বয়ী। আর হচ্ছে সমন্বয়ী কি, যেখানে দাদু ঠাকুমা যদি আমরা বলছি যেমন বিভক্তি, উপসর্গ, প্রত্যয়, এখানে দাদু ঠাকুমা তাদের সঙ্গে যদি তুলনা করি বিভক্তি, উপসর্গ, প্রত্যয়কে, সমন্বয়ীতে তারা আছেন কিন্তু স্বাধীন নয়, তারা শব্দের সঙ্গে যুক্ত হয়ে পরাধীন, অর্থাৎ ফ্যামিলি, বাবা মার সঙ্গে যুক্ত হয়ে তাদের উপর নির্ভর করে তারা পরিবারের মধ্যে রয়েছেন, সেটা হচ্ছে সমন্বয়ী ভাষা। বলা হয় না আমাদের পরিবার হচ্ছে সমন্বয়ী, একসঙ্গে আমরা থাকি দাদু ঠাকুমা পুরো পরিবার নিয়ে। আর অসমবায়ী মানে যাদের কোনো অস্তিত্বই নেই, কবে কোনো হারিয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নেই।
আর যেখানে রয়েছে দাদু ঠাকুমা তাদের স্বাধীন, তাদের কোনো কারুর প্রতি নির্ভরশীল নয়, মানে প্রত্যয় উপসর্গ। তাহলে এই বিষয় হিসাবেও তোমরা মনে রাখতে পারো। তাহলে এই হচ্ছে বিষয়। আমরা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, এখানে নানা এমসিকিউ ধরনের প্রশ্ন থাকতে পারে, প্রত্যেকটা উদাহরণ থাকতে পারে, অসমবায়ী ভাষা কি তা নিয়ে কয়েকটা শব্দের মধ্যে তার বিশ্লেষণ থাকতে পারে। তোমরা ভিডিওটি মন দিয়ে শোনো, অবশ্যই আমি আশা রাখছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। এর পরবর্তী অংশ আমরা ভাষা পরিবারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পরের অংশতে ভিডিওতে আলোচনা করব। আর অবশ্যই তোমরা চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অন্যান্য বন্ধুদের জানান দেওয়ার জন্য তাদের শেয়ার করো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রত্যেকে কে কী বিষয়ে জানতে চাইছো। অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে ভাষা সাহিত্য কবে শুরু করা হবে স্যার, ভাষা সাহিত্য নিয়ে একটু পড়ান, আমাদের ওইটা কঠিন বিষয়। অবশ্যই কঠিন বিষয় নয়, আমরা খুব সহজভাবে বিষয়টা তুলে ধরার চেষ্টা রাখছি। আজ থেকে এই ভিডিও থেকে পরপর কিন্তু আমরা ভাষা সাহিত্য বিষয় নিয়ে আলোচনা করি। ভিডিওর আমরা দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। দেখো, পৃথিবীতে যে ভাষা বংশগুলো রয়েছে, যেখানে 12টি মতো প্রায় ভাষা বংশতে ভাগ করা হয়েছে, যে বিভিন্ন ভাষাভাষী তাদেরকে একটা গোত্রভুক্ত করে 12টি ভাষা বংশ রয়েছে। তার মধ্যে যে 12টি ভাষা বংশগুলো যেমন ইন্দো ইউরোপীয়, সোমীয় হামীয়, বান্টু, উরালীয়, আলতাইক, কাকেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভর্চিনীয় কিংবা এস্কিমো বা আমেরিকার আদিম অধিবাসী, এই যে 12টি ভাষা বংশ রয়েছে, বৃহত্তর যে ভাষা বর্গীকরণ করা হয়েছে, এর মধ্যে অন্যতম হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। তার আগে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম ভাষা বংশ। অনেকে মনে করেছেন যে ইন্দো ইউরোপীয় না, ওটা ইন্দো হিট্টি, কারণ হিট্টি একটা ভাষা ছিল এবং সেখান থেকে হয়েছে আরেকটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। আমরা সেটাও তর্কের খাতিরে যদি ধরে নিই যে ইন্দো হিট্টি ভাষা, এবং ইন্দো হিট্টি ভাষার মধ্যে যে হিট্টি ভাষা, এখানে কিন্তু এই হিট্টি ভাষার কোনো নিদর্শন আমরা পাইনি, এবং যে হিট্টি ভাষার তো কোনো নিদর্শন পাইনি, তাই গুরুত্ব পেয়েছে যেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষার এর বিস্তার কোথা থেকে না, ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব ভারতের পর্যন্ত, পূর্বে ভারত পর্যন্ত, পূর্ব ভারত নয়, পূর্বে ভারত পর্যন্ত এখানকার যে এই ভাষাভাষী রয়েছে সেটাকে ইন্দো ইউরোপীয়। কিন্তু এছাড়াও এশিয়া, আফ্রিকা, আমেরিকার বিভিন্ন স্থানেও ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মানুষেরা রয়েছেন এবং তারাও এই ভাষায় কথা বলেন। তাই পৃথিবীর বৃহত্তর যেটা ভাষা গোষ্ঠী সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। কোন ভিত্তিতে না, পুরকণ্ঠ স্পৃষ্টধ্বনি যে পরবর্তী রূপান্তরের ভিত্তিতে, কণ্ঠ পৃষ্ঠধ্বনি যেটা একটা উচ্চারণ ভিত্তিতে, যে পরবর্তী এই রূপান্তরের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে কেন্তুম এবং শতম। তাহলে আমরা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে দুটো পেলাম, যেটা হচ্ছে কি কেন্তুম এবং শতম, যেটা হচ্ছে পুরকণ্ঠ পৃষ্ঠধ্বনির যে রূপান্তর ভিত্তিতে কিন্তু এই দুটো ভাগ করা হয়েছে। এবার আমরা চলে আসি যে কেন্তুম ভাষা গোষ্ঠীর মধ্যে কোন কোন ভাষাগুলো রয়েছে। কেন্তুম ভাষা গোষ্ঠীর মধ্যে রয়েছে, দেখো আমরা বোর্ডের মধ্যে উল্লেখ করেছি, গ্রিক, ইতালীয়, কেল্টিক, জার্মানি, তোখারীয় প্রভৃতি এই ভাষাগুলো। তার মধ্যে গ্রিক ভাষা, এটা একটা প্রাচীন ভাষা, কিন্তু এই গ্রিক ভাষার প্রথম নিদর্শন আমরা পাচ্ছি 1450 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টপূর্বাব্দে আমরা পাচ্ছি। সেটা কোথায় না, ক্রিট দ্বীপে, যে সেখানে কিছু শিলালেখ আমরা পেয়েছিলাম, সেই সময় থেকেই কিন্তু এই ভাষাটি পাচ্ছি গ্রিক ভাষায়। গ্রিক ভাষার অবশ্যই একটা নিদর্শন আমরা ভুললে চলবে না, সেটা হচ্ছে অন্ধকবি হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি। এই গ্রন্থটা কিন্তু, এই যে মহাকাব্য দুটি, এটা কিন্তু গ্রিক ভাষায় লেখা। এটা হচ্ছে গ্রিক ভাষা। এরপর ইতালীয় ভাষা, যেখান থেকে ফরাসি ভাষা,
ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, কানাডায় যে প্রচলিত ভাষাগুলো রয়েছে সেটা হচ্ছে ইতালীয় ভাষা। এবং পরবর্তীকালে যে কেল্টিক, জার্মানি ভাষা থেকে পরবর্তী ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষাগুলো এসেছে এবং তোখারীয়, এগুলো হচ্ছে কেন্তুম ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে শতম ভাষা গোষ্ঠীর যে অন্তর্ভুক্ত যে ভাষাগুলো রয়েছে সেটা হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা। ইন্দো ইরানীয় ভাষার এর হচ্ছে দুটি শাখা। এটা সপ্তম ভাষা গোষ্ঠী, প্রায় 2500-3000 বছর আগে কিন্তু বলা হয়েছে এই ভাষাগুলো, যেগুলো হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা। এই ভাষা আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেখানে হচ্ছে আবেস্তীয় ভাষা এবং প্রাচীন পারসিক ভাষা। আবেস্তীয় ভাষা এবং প্রাচীন পারসিক ভাষা। আবেস্তীয় ভাষার কিন্তু একটা গ্রন্থের কথা ভুললে চলবে না আমাদের, যেটা হচ্ছে আবেস্তীয় ভাষা হচ্ছে যে মানে জরাথুস্ট্রের যে ধর্ম অবলম্বী তাদের যে ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা আমরা কোথায় পেয়েছিলাম বলো দেখি? যেটা পেয়েছিলাম নজরুলের সাম্যবাদী কবিতাতে। আচ্ছা, জেন্দাবেস্তা পড়ে যাও যত সব। আচ্ছা, যাই হোক, সেই জেন্দাবেস্তা কিন্তু সেটা কোন ভাষায় লেখা? সেটা কিন্তু আবেস্তীয় ভাষা। আবেস্তীয় ভাষা ইন্দো ইরানীয়র একটা শাখা হচ্ছে আবেস্তীয়, আর একটা হচ্ছে প্রাচীন পারসিক। সেই আবেস্তীয় ভাষার হচ্ছে জেন্দাবেস্তা গ্রন্থটি আমরা পাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আলবেনীয় ভাষা, এরপর হচ্ছে আর্মেনীয় ভাষা এবং বাল্টিক এবং স্লাভিক ভাষা, যেটাকে একসঙ্গে বলা হচ্ছে বাল্টো স্লাভিক ভাষা। এই বাল্টো স্লাভিক ভাষাও রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ভাষা বংশ। এগুলো নিয়ে কিন্তু আমাদের এই ছোট ছোট তথ্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভিডিওকে দীর্ঘায়িত করব না। তোমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখো, এমসিকিউ এখান থেকেও থাকতে পারে। আর অবশ্যই টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। সেই সঙ্গে আমাদের এই ভিডিওগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের অবশ্যই পড়াশোনায় সাহায্য হবে। সকলেই ভালো থেকো।